মানুষের প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এই রাষ্ট্র আমাদের উপর অত্যাচারই করেছে, এমনভাবে অধিকার কেড়ে নিয়েছে যেখানে মানুষকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেগুলো জনগণের ট্যাক্সের পয়সায় চলে, যেগুলো জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, সেগুলোকে ব্যবহার করে তাকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে আইদার গুম করে ফেলা হয়েছে, না আয়নাঘরে রাখা হয়েছে, নাকি ক্রস ফায়ার করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিনের পর দিন তাকে হয়রানি করা হয়েছে। এই আলোচনার বিষয় হচ্ছে 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেটা একই সাথে সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে ঘোষণা করা। এই আজকের দিনে 1971 সালে, তার পূর্বে এবং তারপরে যারা বাংলাদেশের প্রতিষ্ঠা এবং বাংলাদেশের জনগণের মুক্তির জন্য লড়াই করেছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সকলের প্রতি এবং বিশেষভাবে সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষাপট 15 বছরের ধরে যে গণতন্ত্রের সংগ্রাম, গুম, খুন, অত্যাচার এবং নির্বিচার হত্যাকাণ্ড মোকাবেলা করে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এখনো কাতরাচ্ছেন, কারো চোখ অন্ধ হয়ে গেছে, কারো অঙ্গহানি ঘটেছে, তাদের সকলের প্রতি সর্বাত্মক সহমর্মিতা। বাংলাদেশের রাষ্ট্রের একটা রাষ্ট্র হিসেবে তার যে দিবস ঘোষণা করা, সেটা সরাসরি স্রেফ সংকীর্ণতার জায়গা থেকে ঘোষণা করা হয়নি। প্রত্যেক দেশেই স্বাধীনতা দিবস থাকে, বাংলাদেশে একটা বিজয় দিবস আছে, যেহেতু আমরা একটা প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, বিজয় লাভ করেছি, সেখানে বিজয় দিবস আছে। কিন্তু প্রজাতন্ত্র দিবস কিংবা রিপাবলিক ডে, এখন অবশ্য প্রজাতন্ত্রের নাম বদলের প্রস্তাব করা হয়েছে এবং এটা নাগরিকতন্ত্র হতে পারে, কারণ সত্য অর্থে এটা নাগরিকতন্ত্রই। রিপাবলিকের মানে হচ্ছে যে রাষ্ট্রে জনগণের হাতে কিংবা নাগরিকের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে। প্রজা কথাটা শব্দগত দিক থেকে, অর্থগত দিক থেকে রাজাকে প্রিসাপোজ করে, সে কারণেই এটা নিয়ে একটা তর্ক উঠেছে যে সেই দিক থেকে অধিকতর জুৎসই শব্দ হবে নাগরিকতন্ত্র। সে নিয়েও মত পার্থক্য আছে, কিন্তু এইটা প্রস্তাবনা আকারে আছে। কিন্তু প্রজাতন্ত্র, নাগরিকতন্ত্র কিংবা রিপাবলিক ডে যাই বলেন, সব দেশে একটা রিপাবলিক ডে আছে। বাংলাদেশের রিপাবলিক ডে নাই এবং বাংলাদেশের রিপাবলিক ডে থাকা সত্ত্বেও নাই। 10ই এপ্রিলের রিপাবলিক ডে, এটা একটা ঐতিহাসিক দিন ঘোষণা হয়েছে, কিন্তু সেইটাকে রিপাবলিক ডে হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, সেভাবে পালনও করা হয় না, যেন এটা একটা সংগ্রামের মধ্যে একটা দিন কেবল। সেটা সরাসরি রাজনৈতিক সংকীর্ণতা জাত, এটা সহজেই অনুভব করা যায় এবং সেই সংকীর্ণতা থেকেই রিপাবলিক ডের যে মূল লক্ষ্য ঘোষিত হয়েছিল সেটাও বদলে গেছে। মূল নীতি এখানে ঠিক করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কিন্তু যখন সংবিধান প্রণয়ন করা হয়েছে সেখানে মূল নীতি বদলে গেছে। এই বদলে যাওয়াটা কোনো একটা মামুলি ব্যাপার নয়, কেননা 10ই এপ্রিল যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটার ভিত্তিতেই কিন্তু একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে একটা লক্ষ্যকে সামনে রেখে। এটা ঠিক যে 25শে মার্চ রাত্রে যে গণহত্যা শুরু হয়েছিল সেটাই এই পূর্ব বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। রাজনৈতিক মত পথ পার্থক্য সত্ত্বেও একটা সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে তাদেরকে নিযুক্ত করেছে। কিন্তু 10ই এপ্রিল এসে যখন এই যে স্বাধীনতা এবং একটা নতুন রাষ্ট্রপত্তন
এবং তার একটা লক্ষ্য, তার দর্শন বলেন, আদর্শ বলেন, তার এমনকি কর্মসূচিও, সে কী ধরনের রাষ্ট্র কায়েম করবে সেটা 3টি শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এবং যে ঘোষণা দেওয়া হয়েছে ওই ঘোষণার ভিত্তিতেই কিন্তু একটা ঐক্য সৃষ্টি করা হয়েছে। সেই ঐক্য জনগণের অনুমতি ছাড়া তো ভাঙা যায় না, জনগণের সম্মতি ছাড়া ভাঙা যায় না। 70 সালের নির্বাচনে যারা বিজয়ী হয়েছিলেন তাদেরকে নিয়ে 72 সালে একটা গণপরিষদ ঘোষণা করা হয়েছে, যেখানে 62 জন সদস্য, 63 জন সদস্য নানা কারণে, মৃত্যু থেকে শুরু করে বহিষ্কার হওয়া, নানা কারণেই তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে। প্রায় 1 কোটির উপর মানুষের কোনো প্রতিনিধিত্ব 72 সালের গণপরিষদে ছিল না। যারা পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, তার পরে কিন্তু একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে দিয়ে একটা নতুন রাষ্ট্র পত্তন হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে নির্বাচন অনেকের কাছে একটা কৌশলগত ব্যাপার ছিল। এই পূর্ব বাংলার অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিলেন কিংবা বর্জন করেছিলেন একটা কৌশলগত প্রশ্ন হিসেবে। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো কৌশলের প্রশ্ন ছিল না, সেটা একটা অস্তিত্বের সংগ্রাম ছিল। এবং সেইখানে একটা নতুন রাষ্ট্র পত্তনের স্বপ্ন, লক্ষ্য, ঘোষণা এবং তার জন্য সব ধরনের সর্বোচ্চতম যাকে বলে আত্মত্যাগ সব কিছু করে এই রাষ্ট্র পত্তন করা হয়েছে। ফলে ওই 71 সালের যে পুরো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একটা পুরো জনগোষ্ঠীকে যে মাত্রায় নিয়ে যায়, সেই অভিজ্ঞতার পরে এসে 72 সালে 70 সালের সংসদকে নিয়ে এসে যখন গণপরিষদ গঠন করা হয়, তখন পুরো 71 সালের অভিজ্ঞতাটাকেই নাকচ করে দেওয়া হয়। 71 সালে যে একটা রিপাবলিক গঠন করা হলো, তার লক্ষ্য, সেটার মধ্যে দিয়ে জনগোষ্ঠীর যে ঐক্য সৃষ্টি, তাকে নাকচ করা হয়। এবং সেই কাজটি 72 সালের সংবিধানে গঠনের যে প্রক্রিয়া তার মধ্যে করা হয়েছে। ফলে 72 সালের সংবিধান, তার মধ্যে যে এই নতুন ধরনের বদলগুলো, সেই বদলগুলোর বৈধতা নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলার অবকাশ আছে। সেটা আসলে ওই 71-এর 10 এপ্রিলের ঘোষণাকে তাকে বাতিল করার ক্ষমতা রাখে কিনা। একটা আইনগত ব্যাখ্যা একটু আগে আরিফ ভাই দিলেন যে আসলে ওই 71 সালের 10 এপ্রিলের ঘোষণা বাতিল হয়নি, সেটা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, কিন্তু অনুল্লেখিত ছিল। 2015 সালে এসে ওটাকে অ্যাপেন্ডিক্স আকারে সেখানে সংযুক্ত করা হয়েছে। এই সব গোজামিল দিয়েই তো আমরা চলছি। তা আমরা গোজামিল থেকে বের হতে চাই, এবং সেই গোজামিল থেকে বের হওয়ার জন্য বারে বারে রক্ত দিতে হচ্ছে। এবং এইবার যেভাবে রক্ত দেওয়া হয়েছে, সেই রক্তের পরে মানুষের প্রত্যাশাও সেই উঁচু জায়গায় এসছে। সেই প্রত্যাশার জায়গাটা সকলেরই খেয়াল রাখা দরকার, বিশেষ করে যারা এই অভ্যুত্থানের অংশীদার, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের সকল পক্ষকেই মানুষের প্রত্যাশার জায়গাটা স্মরণে রাখা দরকার। কিন্তু এই কথাটা যখন আমরা বলি, মানুষের প্রত্যাশা, এটা একটা রাজনৈতিক বক্তব্য হয়। এটাকে যখন আমরা সুনির্দিষ্ট করতে যাই, তখন আমাদেরকে প্রত্যাশাটি কিভাবে পরিমাপ করা হবে সেই জায়গায় পৌঁছাতে হয়, তার পদ্ধতিগত দিকগুলো কি হবে। সেইখানে এসে দুটো জায়গাতে আমি জোর দিতে চাই এবং আজকে আলোচনার কনটেক্সটে। একটা হচ্ছে যে মানুষের প্রত্যাশা হচ্ছে যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এই রাষ্ট্র আমাদের উপর অত্যাচারই করেছে, এমনভাবে অধিকার কেড়ে নিয়েছে যেখানে মানুষকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, যেগুলো জনগণের ট্যাক্সের পয়সায় চলে, যেগুলো জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, সেগুলোকে ব্যবহার করে তাকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে আইদার গুম করে ফেলা হয়েছে, না আয়নাঘরে রাখা হয়েছে, নাকি ক্রস ফায়ার করা হয়েছে, নাকি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিনের পর দিন তাকে হয়রানি করা হয়েছে। তার মানে এই রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার বদলে উল্টো নাগরিকের উপরে যত ধরনের অত্যাচার করা যায় সেটা করেছে। শেষ পর্যন্ত নাগরিকের ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে।
এবং তারপর বলেছে ইহাই গণতন্ত্র। এই যে বাস্তবতা, এই বাস্তবতার বদল চায় মানুষ। আরো সহজ করে বলে, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে তার হলে মানে তার নিজের মেধা কিংবা তার যোগ্যতা অনুযায়ী সিটের অধিকার চায়, সেই হলে সেই সিটে থাকার নিরাপত্তা চায়, এবং সে ওই সিটে থেকে তার নিজের যে চিন্তা এবং মত প্রকাশ করার স্বাধীনতা চায়। স্বাধীনতা চায় যে সেটা স্ট্যাটাস দিলে আবরার ফাহাদের মতো তাকে সারা রাত পিটিয়ে কেউ হত্যা করবে না। এই যে মানুষের আকাঙ্ক্ষাগুলো 5ই আগস্ট এর পর থেকে কি আমরা সেগুলো দেখতে পাচ্ছি? বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হচ্ছে, এবং সেগুলো আবার সাধারণ ছাত্রের নামে করা হচ্ছে, এবং সেইটা ঠিক কতটা সাধারণ ছাত্র আর কতটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে নিয়ে একটা পরিষ্কার অবস্থা আছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের মধ্যে যাচ্ছে। কাজেই স্বপ্নভঙ্গ কিন্তু আবারও শুরু হয়েছে, এবং ব্যবহারিক দিক থেকে সেটা বাস্তবে বিরাজমান। এই হিসেবটাও আমাদের রাখা দরকার। জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, সত্যিকার অর্থে সংস্কার বলতে, নতুন বন্দোবস্ত বলতে আমরা যদি কতগুলো খাতাপত্রের আইনি পরিবর্তন না বুঝি, বাস্তব জীবনে তার প্রতিফলন দেখতে চাই, তাহলে এই যে শক্তি বিন্যাস তৈরি হচ্ছে সেটাও আমাদের খেয়াল রাখা দরকার। কারা করছে? বিশ্ববিদ্যালয় হলে এক দল দখল করে, তা আমরা আরেক দলকে দেখতে পাই হাট ঘাট বাজারের দখল। এবং রাজনৈতিক দলগুলো যারা তুলনামূলক নতুন দল, কোথাও হয়তো কাজ নতুনভাবে গড়ে তুলছেন, সেখানে গেলে ইতিমধ্যে প্রতিষ্ঠিতরা সেখানে তাদেরকে বাধা দিচ্ছেন। আমরা নতুন বন্দোবস্ত করব এই বাস্তবতা রেখে। কাজেই এই বাস্তবতার বদলটা খুব জরুরি।